আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ। আমরা জাতীয় পারিবারিক রাষ্ট্র কাঠামো অর্থাৎ নির্বাচিত নির্দলীয় পারিবারিক রাষ্ট্র কাঠামো নিয়ে আমার গবেষণার তথ্যগুলো উপরে এখন আমি ভিডিও উপস্থাপন করছি। আর এর মধ্যে এখন আমরা 14 নম্বর এই বিষয়ের উপর এখন 14 নম্বর ভিডিওটা রেডি করব ইনশাল্লাহ, আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। বিষয়টি যে আমরা পাড়া মহল্লা থেকে, মসজিদ কেন্দ্রিক পাড়া মহল্লা থেকে আরম্ভ করে নির্বাচনের মাধ্যমে স্থানীয় পরিবার এবং স্থানীয় পরিবার থেকে এমপি নির্বাচন করে সেই এমপি বা সংসদকে নিয়ে এখানে জাতীয় পারিবারিক সংসদের নির্বাচনের মাধ্যমে 7 জনের প্রেসিডেন্সিয়াল বডি বা পরিচালক মণ্ডলী, জাতীয় পারিবারিক পরিচালক মণ্ডলী, আর পরিচালক মণ্ডলীর অধীন নির্বাচনের মাধ্যমে সংসদ সদস্য নয় এরকম ব্যক্তিদের মধ্যে থেকে, দেশে যোগ্য দক্ষ ব্যক্তিদের মধ্যে থেকে নির্বাচনের মাধ্যমে মন্ত্রী পরিষদ, আর মন্ত্রী পরিষদ প্রেসিডেন্সিয়াল বডির সাথে তার অধীন দপ্তরগুলি কাজ করবে। জাতীয় সংসদ শুধু আইন প্রণয়ন করবে এবং সমস্ত কর্মকাণ্ডের উপরে যে আমরা সংসদীয় কমিটি বানাই দিব, সেগুলির বিষয়ভিত্তিক বা মন্ত্রণালয় ভিত্তিক তারা সেগুলি পর্যবেক্ষণ করবে, প্রয়োজনীয় পথ নির্দেশ করবে, প্রয়োজনীয় আলোচনা করবে সংসদে। এখন যে প্রেসিডেন্সিয়াল বডির সাথে মন্ত্রী পরিষদ, সে মন্ত্রী পরিষদ মন্ত্রী যেই থাকুক তার মন্ত্রীর সাথে তার যে দপ্তর, সেই দপ্তরে যাকে বলা হয় সচিবালয়, প্রত্যেক মন্ত্রীর জন্য সচিবালয়ের এক একটা সচিব, একজন বা একাধিক সচিব এবং সাথে তার দাপ্তরিক কাজ পরিচালনার জন্য লোকবল আছে। আর এখানেই হইল রাষ্ট্রের সমস্ত অর্থকরী, সমস্ত নীতি নির্ধারণ, সমস্ত কিছু বাস্তবায়নের জায়গা। নীতি নির্ধারণ হবে জাতিসংঘ, মানে জাতীয় সংসদে, পারিবারিক সংসদে, কিন্তু বাস্তবায়ন তার কৌশলের সমস্ত প্রতিফলন অর্থাৎ সে অনুসারে কাজগুলি যোগান দিবে মন্ত্রী এবং মন্ত্রীর সাথে যুক্ত সচিবালয়ের সেই দপ্তর। এখন সমস্ত সিস্টেম আমি পারিবারিক ব্যবস্থার মধ্যে নিয়ে আসলাম। জাতীয় পরিবার দপ্তরগুলি অর্থাৎ 3টা ভাগে বিভক্ত হয়ে গেল, একটি মন্ত্রী পরিষদ, একটি জাতীয় সংসদ, আর কি হলো পরিচালনা পরিষদ বা জাতীয় প্রেসিডেন্সিয়াল পরিষদ বা পারিবারিক পরিচালক মণ্ডলী, যেভাবে আমরা চিহ্নিত করি, যে নামেই ডাকি, কথা একটাই। এখন এই সমস্ত কিছু তো গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়াতে হচ্ছে, কিন্তু সচিবালয়ে যাদেরকে আপনি কাজ দিতে, যাদেরকে দিয়ে কাজ করাবেন, তারা তো হলো কর্মচারী, রাষ্ট্রের বেতনভুক্ত কর্মচারী। তাদের মধ্যে কিন্তু আপনি গণতান্ত্রিক বা এই যে পারিবারিক যে সিস্টেম, সেটা দাঁড় করাইতে পারতেছেন, কারণ সরাসরি তাদের কোনো ভোট এবং এই সিস্টেমের ভিতর তাদের ঢোকানোর কোনো সুযোগ নেই। এখন কর্মচারী ঢোকানোর সুযোগ নাই, কিন্তু কর্মচারী ছাড়া তো কাজ হচ্ছে, বিষয়টা পরিষ্কার না? আমি সেই কর্মচারীকে সচিবালয়ের, সেই মন্ত্রীর যে সাথে সচিবালয়ের যে শ্রমিক কর্মচারী বৃন্দ আছে, তাদেরকে তো দিয়ে আমার কাজ করাইতে হবে, কাজ নিতে হবে। এই কাজ এরা স্বচ্ছভাবে সঠিকভাবে করবে, এরা ভিতরে ভিতরে কোনো অন্যায় অপরাধ করবে না। মন্ত্রীর
যোগসূত্রে হবে না, কিন্তু মন্ত্রীর বাইরে তো হতে পারে। যে কোম্পানি যে বিষয়ের উপর টেন্ডার আহ্বান করা হলো, সেই টেন্ডারে হয়তো 10 জন বা 20 জন বা 20টা কোম্পানি সেখানে কম্পিটিশন করবে। তো এই কম্পিটিটারদের মধ্যে যে কেউ এই সচিবের সাথে এবং সেখানকার কর্তা কর্মচারীদের সাথে কোনো নেগেটিভ আচরণ অর্থাৎ নেগেটিভ কোনো রাস্তা তৈরি করবে না, এটা তো নিশ্চয়তা নাই। এটা তো করেই আছে, এটা তো চলমান। ঘুষ পাওয়ার জন্য সুবিধা নিজে নেওয়ার জন্য সুবিধা দেওয়া হয়, আর সুবিধা দেওয়ার জন্য মন্ত্রী যদি নিজে জনপ্রতিনিধি হিসাবে যদি আমি তাকে স্বচ্ছ এবং করে নিয়ে আসতে পারি, এরপরেও তার অধীন তার পর্দার আড়ালে তার পিছনেও অনেক কিছু ঘটতে পারে, ঘটা সম্ভব। এটাকে আপনি প্রতিরোধ করবেন কি করে? আর এটার জন্য তো আপনি মন্ত্রীকে সম্পূর্ণ দায়ীও করতে পারবেন। এখন সচিব এবং সচিবের লোকজন, কারণ আপনি আপনার পরিবার, আপনি পরিবারের পিতা, কিন্তু আপনার পরিবারের আরো তো লোকজন আছে। পরিবার বলতে ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাই মিলা তো একটা পরিবার। এর ভিতরে যদি কেউ দুষ্কৃতি হয়, দুষ্কৃতির আচরণ করে, সেটা পরিবারের পিতার চোখের অন্তরালে বা জানা তার বুঝার অন্তরালে পর্দার আড়ালে ঘটতেও পারে, ঘটে থাকে। আর সেই ঘটনার পিছনে অনেক সময় ভূমিকা থাকে সেই পরিবারের মায়ের। আমার এখানে ঠিক এরকম একটা সমস্যা আছে যে মন্ত্রী তো আমি দিলাম নির্বাচন করে, কাজ ভালো করবে, কিন্তু সচিব এবং তার লোকজন তারা যদি করাপ্টেড হয়, তাহলে বিভিন্ন ধরনের সমস্যা হওয়াটা খুবই সম্ভাবনাময়, যা হয়ে আসছে, যা চলছে, চলমান। এখন এর সমাধান কি? এই বিষয়টা আমি 13 নম্বরে কিছুটা আলোচনা করেছি, এখানে বিষয়টা আর একটু ব্যাখ্যা করে দিতে চাই আপনাদের। আমি প্রথম যে ভিডিওতে আপনাদেরকে আমি বলেছি একটা বিষয়, যে আমার পাড়া মহল্লাতে, এই যে পাড়া মহল্লাতে আমার একজন সদস্যের বিদ্যুৎ লাইন প্রয়োজন। আমি বিদ্যুৎ অফিসে আমার সে সদস্য যাবে না, পাড়া মহল্লা পরিবার থেকে সে বিদ্যুৎ অফিসে যাবে না, প্রচলিতভাবে সে যাবেই না। সে যাবে কোথায়? তার পরিবারের যিনি প্রধান, পাড়া মহল্লা পরিবার প্রধান, এই যে এখানে পরিবার প্রধান, তাকে তার আবেদনটা তার কাছে জমা দিয়ে বলবে যে আমার এই প্রয়োজন, আমাকে একটা বিদ্যুৎ লাইন দরকার। আর এই বিদ্যুৎ লাইনের জন্য পাড়া পরিবার প্রধান তার স্বাক্ষরযুক্ত করে আবেদনটা পাঠাই দিবে স্থানীয়ভাবে যারা বিদ্যুৎ বিতরণ করে তাদের কাছে। ঠিক আছে না? বিতরণ করার সময় এখানে আমি যেটা বলে আসছি, যে তাদেরকে নির্দিষ্ট টাইম ফ্রেম দিয়ে একটা সিস্টেম আগে তৈরি করে নিতে হবে, জাতীয় সংসদ থেকে অনুমোদিত আইনের মাধ্যমে, যে আবেদন পাওয়ার পরে কয় ঘন্টা কতক্ষণ এবং কিভাবে সেটা কাজ করবে এবং কতক্ষণে কি কাজগুলি করবে, এবং সেই কাজের জন্য তারা সরাসরি জবাবদিহি করবে পরিবার প্রধানের কাছে, স্থানীয় পরিবার প্রধানের কাছে। যদি সে সঠিক সময়ে সঠিকভাবে আইন মোতাবেক কাজ করতে ব্যর্থ হয়, তাহলে তাকে শাস্তির সম্মুখীন হতে হবে। আর এই শাস্তি, আইনগত শাস্তিটি সিস্টেম তাকে শাস্তির ভিতরে নিয়ে যাবে। ঠিক এরকম একটি ব্যবস্থা আমি এখানে সচিবের জন্য একটি ব্যবস্থা আমার দরকার। সচিব এবং তার লোকজন যাতে আমার নজরদারির ভিতরে থাকে, আমার জনগণের নিয়ন্ত্রণে থাকে, জনগণ যাতে, অর্থাৎ যারা জনপ্রশাসনের মূল স্তম্ভ, পাড়া মহল্লার ভোটার সদস্য, পাড়া মহল্লার জনগণ, ছাত্র জনতা, সোজা কথা, এদের অধীন, এদের নিয়ন্ত্রণের মধ্যে আসতে হবে, তাদেরকে নিয়ে আসতে হবে। নিয়ন্ত্রণে আমি কিভাবে আনবো? আমি তো আমার পাড়ার থেকে বিদ্যুৎ লাইন, অন্যান্য যে সেবাগুলি আমি পাড়াতে বসে পাওয়ার দরকার, সেগুলি আমি পারবো। সেগুলি আমার পাড়া প্রধান এবং আমরা সবাই মিলে এটার সিস্টেম আইন তৈরি করে নিলে সেটা নিয়ন্ত্রণ করতে পারতেছি। এটা আমি আলোচনা করে আসছি।
কিন্তু এই সচিবের এখানে তার আমার পাড়া প্রধান আসতে পারবে না। তাহলে কি করে এই মন্ত্রী সাহেব তার কাজ নিয়ে তিনি গাইডলাইন দিবেন, তিনি ওই সংসদের মধ্যে থেকে যে সমস্ত আলোচনা হবে, যে সমস্ত সিদ্ধান্ত হবে, সে অনুসারে কাজ করবেন। তিনি নির্বাচিত, তার যতক্ষণ দায়িত্ব আছে ততক্ষণ তিনি সেই কাজ করবেন। সচিব বা সচিবের যে লোকজন কর্মচারী, তারা তো এই যে একবার ঢুকবে অফিসে, চাকরির জীবন শেষ না হওয়া পর্যন্ত সেখানে থাকবে। আর তাদের বদলি সেটা অফিসিয়াল সিস্টেমে হবে, হলেও কিন্তু কর্ম তো কর্মই, তারা কর্মচারী হিসাবে আইন, বর্তমান আইন যেভাবে আছে সেভাবে তারা চাকরির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত সেখানে থাকবে। মানে এই লোকগুলি অপকর্মের সাথে, অন্যায়ের সাথে যুক্ত হইলে সেটা আমি জানবো কি করে, ধরবো কি করে, বা তাদেরকে আমি নিয়ন্ত্রণ করবো কি করে, এই বিষয়টা এখানে আমি 13 নম্বর আলোচনা করছি। এই 14 নম্বরে ওই বিষয়টাকে আমি পরিষ্কার করতে চাচ্ছি যে ওই পাড়া মহল্লার থেকে এই প্রেসিডেন্সিয়াল যে পাড়া মহল্লার সাথে যুক্ত এই প্রেসিডেন্সিয়াল বডি এবং এই যে মন্ত্রী এবং এই যে সংসদ সদস্যগণ, এই সিস্টেম যেটা নাকি আমি ফুলের মালার মতো গেতে গেতে পাড়া মহল্লার থেকে স্থানীয় পরিবার হইয়া জাতীয় সংসদ হইয়া আমি জাতীয় পরিবার প্রেসিডেন্সিয়াল পরিষদ পর্যন্ত, অর্থাৎ পরিচালক মণ্ডলী পর্যন্ত পৌঁছে গেছি। তার অধীন আমি মন্ত্রী পরিষদ তৈরি করছি। কিন্তু এই মন্ত্রী যে দপ্তরে বসবে, যে সচিব আছে, সে কিন্তু এর ভিতরে আসে না। তাকে ধরার বা তাকে আমার নিয়ন্ত্রণ করার বা তার উপরে নজরদারি করার একটা সিস্টেম আমার দরকার। আর এই সিস্টেমটা আমি প্রস্তাব করতেছি যে এই যে পাড়া মহল্লাতে, এই যে পাড়া মহল্লার যত জনসাধারণ, যারা জনসাধারণ ভোটার, যারা দেশের মালিক, সোজা কথা, এই পাড়া মহল্লার এই যে পরিবারগুলি আছে, এগুলো শিকড়। আর এরা কেউ শিকড় না। মন্ত্রী পরিষদের এই সচিব যারা আছে, তারা কেউ না করো কোনো না কোনো পাড়ার সদস্য, কোনো না কোনো মহল্লার একজন ভোটার সদস্য। কিন্তু এখানে তারা ভিন্ন এক চরিত্রে আছে। সেই চরিত্রটার উপরে এই পাড়া মহল্লা কর্তৃপক্ষেরও নিয়ন্ত্রণ নাই। আর জাতীয় পরিবার যিনি আমরা তৈরি করলাম, তিনি তো সরাসরি এগুলি ওইভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন। এর পর্দার আর একটা মধ্যে একটা পর্দা আছে বিশাল। আর জাতীয় সংসদও তো তার সংসদও যেতে থাকবে, এখানে তার নিয়ন্ত্রণ করার জন্য কোনো সুযোগ রাখা হয়নি। কারণ যদি আমরা এখানে তাদেরকে সংসদের এখানে নিয়ন্ত্রণ করতে দেই, তাইলেই সংকট তৈরি হবে। এই সংকট থেকে মুক্তি হওয়ার জন্য, মুক্ত থাকার জন্য ব্যবস্থা পারিবারিক ব্যবস্থাতে আছে। এখানে আমি আগেই বলে আসছি যে সচিবের অধীন অফিসটা একটা পারিবারিক সিস্টেমে চলবে, সার না। এখানে একটা সমাজ কাঠামো, আমরা জাতির জন্য কাজ করি, জাতীয় স্বার্থে কাজ করি, প্রত্যেকেই তার দায়িত্ব পালন করবে এবং প্রত্যেকেই তার নিজের জায়গায় জবাবদেহি করবে এবং তারা একটা পরিবারের সদস্য। পরিবারের পিতা, পুত্র, সন্তান সবার আলাদা আলাদা মর্যাদা আছে, কিন্তু পরিবার জন হয় তখন দায়িত্ব একরকম আর কর্মচারীর দায়িত্ব আরেক রকম। পারিবারিক একটা পরিমণ্ডল আমি তৈরি করি, এটা তো হলো। কিন্তু এরপরেও সে তাদের যে চরিত্র যেটা চলে আসছে, পরিবার করে দিলেই যে সে পরিশুদ্ধ হয়ে যাবে তা তো না। এদের উপর আমার নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রণ করতে থেকে করবো আমি ওই পাড়া মহল্লার জনগণ, এটার উপর নিয়ন্ত্রণ করবে। কিভাবে করবে এই বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি। যদিও ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, তবু আমি এই বিষয়টা শেষ করতে চাই। আমি পাড়া মহল্লাতে যারা নাকি মূল শিকড় যেখানে, সেখানে যেখানে আমার সাধারণ মানুষ বাস করে, এখানেই আমি একটা কর্মী বাহিনী রাখবো। এখানে আমার এই যে বিভিন্ন অঙ্গ সংগঠনগুলি আছে, এই অঙ্গ সংগঠনের মাধ্যমে বিশাল কর্মী বাহিনী আমার সবসময় থাকবে, সবসময় সৃষ্টি হয়ে থাকবে। যে কাজই করুক এখানে তারা একটা সিস্টেমে সক্রিয় থাকবে। এদের মধ্যে যারা নাকি বিভিন্ন বিষয়ে তারা দক্ষ হবে, শিক্ষা, উচ্চ শিক্ষা, বিভিন্নভাবে কর্মব্যস্ত থাকবে,
কিন্তু তার মূল শিকড় পাড়া মহল্লা, কারণ তার পরিচয় সেখানে। এখান থেকে একটা সিস্টেম আমি ডেভেলপ করব, সেটা হলো যে এখানে যারা থাকবে প্রেসিডেন্সিয়াল পরিষদের আদেশ এবং নির্দেশিত পথ মোতাবেক এখানে কিছু কর্মী তৈরি হবে, কর্মী তৈরি করা হবে, কর্মীদের নাম হবে বা তাদের পরিচয় হবে। পাড়া মহল্লার থেকে তৈরি করা পাড়া মহল্লার প্রতিনিধি, কিন্তু তারা পর্যবেক্ষক। কি পর্যবেক্ষণ করবে? মানে দেশের সমস্ত কিছু পর্যবেক্ষণ করবে, কিন্তু সবাই সবটা তো করবে। এখানে যদি এরকম হাজার হাজার পাড়া মহল্লাতে হাজার হাজার ছেলে মেয়ে থাকবে, শিক্ষিত দক্ষ, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে, ট্রেন আপও করা হবে, এরকম হাজার হাজার ছেলে মেয়ে তৈরি থাকবে। তাদের মধ্যে থেকে কর্মচারী হিসাবে না, জনগণের প্রতিনিধি হিসাবে, জনগণের ওয়াচার হিসাবে 10 জন 5 জনের টিম করে, এবং একটা টিম তৈরি হয়ে থাকবে না। যখন যেরকম টিম তৈরি করার দরকার, এটার জন্য পারিবারিক ব্যবস্থাপনার পরিমণ্ডল থেকে সহযোগিতা নেওয়া, স্থানীয় পরিবারকে যুক্ত করে 5টা পরিবার থেকে, হয়তো 5টা স্থানীয় পাড়া মহল্লা পরিবার থেকে 5 জন বা 1 জন করে নিয়ে, এরকম 5 জনের একটা দল তৈরি করে দেওয়া হবে। ওরা এই মন্ত্রী পরিষদের যে মন্ত্রী, যে ডিপার্টমেন্টের হোক, যখন যারখানে যেখানে তার যাদের জন্য দরকার হবে, যা প্রোগ্রাম থাকবে, সে প্রোগ্রাম পাড়া মহল্লার থেকে জাতীয় পর্যায়ে, জাতীয় পরিবারের যিনি প্রধান থাকবেন তার নিয়ন্ত্রণাধীন প্রোগ্রামটা হবে। কিন্তু স্থানীয় পরিবারের সহযোগিতা লাগবে, আর তার পাড়া পরিবার থেকে লোকবলগুলি, তাদের সহযোগিতা, তাদের প্রোগ্রামে লোকবলগুলি আসবে। আইসা তারা 5 জন বা 10 জন বা 2 জন যেভাবেই আমরা পাঠাই, তাদেরকে আমরা পাঠাবো মন্ত্রীর সচিবালয়ের সচিবদের যে কর্মকাণ্ড চলবে সেখানে আমার এই কাজটা যাতে নির্বিঘ্নে হইতে পারে। অর্থাৎ আমি কি করব সেখানে? আমি সেখানে করব এই মানুষগুলিকে, অর্থাৎ এই মানুষগুলি যায়, সে যে প্রজেক্ট হচ্ছে, সে যে কর্ম পরিকল্পনা চলছে, সে যে বিভিন্ন বাজেট হচ্ছে, বাজেটের উপরে যে সমস্ত কালা কানুন, যত নিয়ম নীতি অনুসারে যে সমস্ত কর্ম প্রক্রিয়া চলতেছে, সেখানে কোনো নিয়ম কিভাবে চলতেছে সেটা পর্যবেক্ষণ করবে, এবং তার ভিতরে কোনো অনিয়ম যাতে না হইতে পারে তারা সমস্ত তথ্যগুলি সংগ্রহ করবে। তথ্যগুলি নিয়ে সেই তথ্যগুলি জাতীয় ওয়েবসাইটে আপডেট করবে, এবং সকলেই এর উপরে নজরদারি করবে কোথাও কোনো অনিয়ম হচ্ছে। যদি কোনো অনিয়মের সূত্র পাওয়া যায়, সেটাকে সেখানে নির্দিষ্ট স্থানে এই অনিয়মকে তদন্ত করার জন্য, অনিয়মকে পর্যবেক্ষণ করা এবং তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য যে ব্যবস্থাপনা থাকবে, তাদের সম্মুখে তুলে ধরা হবে এবং জাতির সম্মুখে তুলে ধরা হবে। পরবর্তীতে সেগুলি আলোচনা, পর্যালোচনা এবং ইনকোয়ারি, অর্থাৎ বারবার দরকার হলে সেটা করে, সেই প্রয়োজনীয় স্বচ্ছতা এবং আইন মোতাবেক কারো শাস্তি দেওয়ার দরকার হলে সে সমস্ত সকল ব্যবস্থাপনা, যার সাথে আইন মন্ত্রণালয় যুক্ত হইবে, আইন বিভাগ যুক্ত হইবে। কিন্তু আমরা প্রথম জনগণ এটার সমস্ত তথ্যগুলি উপস্থাপন করে যখন সে এনশিওর হবে, যখন বোঝা যাবে যে হ্যাঁ এখানে অনিয়ম হয়েছে, তখন সেটা আইনের কাছে যাবে। এরকম একটি পর্যবেক্ষণ ব্যবস্থা সৃষ্টি করা আমি যে প্রস্তাবটা করতেছি, সেটার জন্য একটা সিস্টেমেটিক ব্যবস্থাপনা আমি পরবর্তীতে উপস্থাপন করব ইনশাআল্লাহ।